নাস্তা সেরে ঝুমুর গাড়িতে করে উর্বশী আপুর বাসায় চলে আসি এবং আমি আমার থাকার রুমে চলে এলাম। রুমে এসে হাতের ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রাখলাম। তারপর চোখ গেল বিছানার উপর। দেখতে পেলাম সেখানে একটা শপিং ব্যাগ, তাই বিছানার উপর থেকে সেটি হাতে নিলাম এবং সেটি শপিং ব্যাগ থেকে বের করলাম। শপিং ব্যাগ থেকে বের করার পর দেখতে পাই একটা 7 ফুটের মতো গিফট। গিফটের প্যাকেটটা খুলে দিলাম আর তাতে দেখতে পাই একটা মোবাইল। আশ্চর্য হলাম এক অদ্ভুত কাণ্ড দেখে। জীবনেও এমন কোনো কিছু দেখিনি, আর সেটি হলো মোবাইলটা আছে, সেটি দেখতে পাচ্ছি পরিষ্কার, কোনো খাপটাপ নেই। আপনারাও আশ্চর্য হলেন বোধহয়, তাই তো নাকি? এমন অদ্ভুত কথা আমি বললে তো আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। মোবাইলটা রাখার বক্সটা কোনো কাগজ বা কার্টুনের, আবার লোহারও নয়। বক্সটা হলো কাচের। কাচের গ্লাস না খুলেই বাইরে থেকে দেখা যাচ্ছে মোবাইল সহ হেডফোন, চার্জার, ব্লুটুথ, এই সকল জিনিসপত্র। আপনারা ভাবছেন আমি স্বপ্ন দেখছি? আরে ভাই, আমিও তখন ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু আসলে তা নয়, এটাই বাস্তব। গল্পে আসি। আমি খুঁজতে লাগলাম মোবাইলটা বের করব কিভাবে। অপর দিকে উল্টাতেই দেখতে পেলাম ছোট্ট একটা তালা, তাও পাসওয়ার্ডের। দেখে হাসি আসলো আমার, তাই হাসতে লাগলাম আর আনমনে বলতে লাগলাম এটা মোবাইল নাকি অন্য কিছু। অনেক অনেক দামি মোবাইল হলে যা হয় আর কি। পাসওয়ার্ড চাচ্ছে, তাই আশেপাশে দেখতে লাগলাম কিছু আছে কিনা। তাই প্যাকিং করার প্যাকেটটাও দেখতে লাগলাম। তখন দেখতে পেলাম একটা ছোট্ট কাগজে লেখা আছে, তোমরা যেটা খুঁজছো সেটি দরজার পেছনে আছে। লেখাটি দেখে আমি রুমের দরজার পিছনের দিকটাই দেখতে লাগলাম। দরজাটায় আসলেই লেখা আছে। সেখানে আবারও আগের ন্যায় লেখা আছে, এখানে নয়, মেইন দরজায়। কেমন বোকা তুমি, হ্যাঁ? লেখাটা দেখে নিজের কাছেই নিজে বোকা মনে করতে লাগলাম। তারপর মেইন দরজায় এসে দেখি বোকা হলেই পাসওয়ার্ড। লেখাটি দেখে মাথার চুল চুলকাতে চুলকাতে রুমে চলে আসলাম এবং এটি পাসওয়ার্ড। যেখানে চাচ্ছে সেখানে টাইপ করে দিয়ে দিলাম, আর সাথে সাথেই কাচের গ্লাসটা ফাঁকা হয়ে গেল। আর তখনই উর্বশী আপুর কথা মনে হলো, তাই আমি উর্বশী আপুর নিকট নিয়ে যেতে লাগলাম কাচের কাপটা নিয়ে। আমি আপুর বাইরে এসে কড়া নাড়লাম। আমি আপুর দরকারে বাইরে এসে কড়া নাড়লাম। তখন উর্বশী আপুর রুমটা খুলে আমাকে একবার চোখ দিয়ে পরিদর্শন করে ভিতরে চলে গেল। তিনি ভিতরে গিয়ে বিছানার উপর বসলো এবং আমাকে বলল, ভেতরে আসেন। আমিও ভিতরে চলে এলাম। এটা মনে হয় আপনার জন্য। তখন আপু একটা অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, আসলে তুমি একজন বোকা, সে যাই হোক, এটা তোমার জন্যই আমার তরফ থেকে জবের জন্য উপহার। তুমি কেমন করে জানলে আমার জব হয়েছে? ঝুমু আমাকে সব বলে দিয়েছে। কি ঝুমুকে পছন্দ করো, তাই তো নাকি? না আপু। এদিকে এসো। কি আপু? বললাম আমার কাছাকাছি আসো। আমি তার কাছাকাছি চলে গেলাম। তখন তিনি বলল, আমার পাশে বসো। কিন্তু আমি যা বলছি তাই করো। আমি তার কাছাকাছি বসে পড়লাম বিছানার উপর। তখন তিনি, তুমি আমার ছোট ভাই, এবার বলো ঝুমুকে কি তুমি পছন্দ করো? আমি সত্যিটা বলবো, তবে তবে কি? একটা কথা দিতে হবে আমায়। আমি যা বলবো তা ঝুমু বা কাউকে বলা যাবে না। এই কথাটা দিতে পারবেন তো নাকি? ঠিক আছে, কথা দিলাম, এবার বলো। আপু, প্রথম দেখাতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই ঝুমু যেদিন আমার ভালোবাসা বুঝবে সেদিন আমিও তাকে আমার ভালোবাসার কথাটা তাকে বলবো, বা তারও আগে। অনেক পছন্দ করি আপনার বান্ধবী। বলে ফেলো, দেখবো, মেনে নিব। কদিন যাক, আমি হয়তো বা বলে দিতে পারি। আর আপু, আপনি কিন্তু কথা দিচ্ছেন, কথা রাখেন। ওকে, আর জবের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আপু। তারপর বিছানার উপর থেকে উঠে নিজের রুমে এসে মোবাইলটা চার্জে লাগিয়ে দিলাম। পরে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলাতে ঘুম ভাঙলে রেডি হয়ে মোবাইলটা পকেটে রেখে নাস্তা করে আন্টির কাছে গেলাম। আন্টি তখন দোতলার বারান্দায় বসে বসে পেপারের পাতা উল্টাচ্ছিল। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম, আর আন্টিও আমায় দেখতে পেয়ে বলল, কি হে যুবক, কিছু বলবা? আজকে আমার জবের প্রথম দিন, দোয়া করবেন। দোয়া করি অনেক হ্যাপি হও জবটাতে, ইনশাআল্লাহ। তখন আমি সামনের দিকে এগিয়ে তার পায়ে সালাম করলাম, আর তিনি এমন দশা দেখে পেপারটা পাশের সিটে রেখে দাঁড়িয়ে আমাকে উঠালো পায়ের কাছ থেকে আর বলল, কি করছো? আমি জানি আপনার অনেক কষ্ট, আমার মতো। তখন তিনি আমাকে বুকে টেনে নিয়ে বললেন, জীবনে অনেক বড় কিছু হও বাবা। তারপর আন্টিকে রেখে বেরিয়ে পড়লাম ঝুমুর বড় ভাইয়া জহিরের অফিসে তার সাথে দেখা করতে, এবং ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী পৌঁছেও গেলাম সেখানে। অফিসের দারোয়ান গেট দিয়ে ঢুকতে বাধা দিলে আমি ভিজিটিং কার্ডটা পকেট থেকে বের করে দেখাই। তিনি স্যালুট করেন, আর আমার তখন কেমন যেন ভয় লাগলো। সে যাই হোক না কেন, অফিস ভবনের সামনে এসে পড়লাম।
দেখতে পেলাম দোতলা ভবন অফিসের, তাই আমি ভিতরে ঢুকে পড়লাম। নিচে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম উপরে জহিরের অফিস, তাই আমি সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলাম। এসব একটা ঝামেলার মধ্যে ঢুকে পড়লাম। দেখতে পেলাম দরজার জায়গায় কাচের গ্লাস, আর দেখতে পেলাম অফিসের স্টাফেরা অফিস থেকে দেওয়া অ্যাক্সিস কার্ড ব্যবহার করে ভিতরে ঢুকছে, কিন্তু আমার কাছে ওরকম কোনো কার্ড নাই। আর আমি তখনই খেয়াল করলাম ঝুমু মেয়েটি অফিসের ভিতরের কাচের গ্লাসের পাশে বসে থাকা একটা মেয়ের সাথে কথা বলছে। আমি হাত উঁচু করলাম, ঝুমু সেটি দেখেও না দেখার ভান করলো, এবং তারপরেই ঝুমু সহ সেই মেয়েটি আসলো এবং অন্য আরেকটা দরজা দিয়ে আমাকে ভিতরে নিয়ে এলো। ঝুমু আমাকে তার ভাইয়ার কেবিনে পাঠিয়ে দিল। আমি রুমে ঢুকেই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন মিস্টার। আমিও বসে পড়লাম। শুনুন মিস্টার, আপনি তো নতুন, তাই আপনার সাথে সিনিয়র কলিগ দিচ্ছি, যাতে সে আপনাকে সব কিছু বুঝিয়ে দেয় এবং পরবর্তী সময়ে আপনি একাই যাতে সব কিছু বুঝে নিতে পারেন। ওকে স্যার। আর তখন তিনি একটা বেলে টাপ দিলেন, আর অফিসের পিয়ন এসে বলল, তন্ময়কে ডেকে পাঠাও তো আমার কেবিনে। বলেই পিয়ন একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। আর কিছুটা সময় পর তন্ময় স্যার এরপর কেবিনের দরজাটার সামনে এসে বলল, স্যার আমায় ডাকছেন? হ্যাঁ, এসো তন্ময়, বসো। তন্ময় লোকটি আমার পাশের চেয়ারে বসলো এবং স্যার বলতে লাগলো, তন্ময়, ওনাকে তোমার নতুন প্রজেক্টে নিয়ে নাও, যাতে করে অল্প সময়ে ধারণা জন্মায়। ঠিক আছে স্যার। ওকে, এবার তন্ময়ের সাথে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিন। স্যারের কথায় আমরা তার রুম থেকে বেরিয়ে পড়লাম এবং দেখতে পেলাম ঝুমু বাইরের সিটে বসে আছে। আমাকে দেখে বলল, কি বললো ভাইয়া আপনাকে? জয়েন করে কাজ দিয়ে দিল। গ্রেট। তারপর ঝুমুকেও সাথে করে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। এভাবে কয়েক মাস কেটে গেলে উর্বশী আপুদের বাসা থেকে অফিস দুটোর মাঝে শুধু আবদ্ধ তা কিন্তু একেবারে নয়, মাঝে মধ্যে ঝুমুকে নিয়েও ঘুরতে যাওয়া চলে। আজকে অফিস নেই, তাই ভাবলাম আজকে ঝুমুকে আমার ভালোবাসার কথাটা বলে দিব। আমার যেই ভাবা ঠিক সেই কাজ। ঝুমুকে আসতে বললাম একটা জায়গায়, ঝুমু আগেই চলে এলো আর আমিও চলে এলাম। আমি আগেই বললাম, শীত করতেছে অনেক, তাই না? না তো। তাহলে গরম লাগতেছে? না। তাহলে কি লাগতেছে? ওই যে নাতিস্থল্য, আপনি কি যেন বললেন? আমি? হ্যাঁ আপনি। আকাশটা অনেক পরিষ্কার, তাই না? আপনি কি এটাই বলতে চাইছেন? না। তাহলে কি বলবেন সেটা বলুন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কালকে বলি? না, যা বলার আজকেই বলতে হবে আপনার। কি যেন বলবো আমি? কি বলবেন সেটা তো একমাত্র আপনিই জানেন। আমি তখন মনে সাহস সঞ্চয় করে আমি হ্যাঁ আপনি। তারপর কি? নিশ্চয়ই ভালোবাসেন। হ্যাঁ। না না, কোনটা ভাববো, প্রথমটা নাকি শেষের দুইটা? ফার্স্টটাই। আমি এখন চলে গেলাম। তখন ঝুমু আমার হাতটা টান দিয়ে বলল, নিজের মনের কথাটা এতটা সময় নিয়ে বললা, তাও আমার সাহায্য নিয়ে। আমি ছেলে হলে দেখতা কিভাবে প্রপোজ করতা। পরে কথা হবে, এখন কেমন যেন ভয় ভয় পাচ্ছে। আমি চলে যেতে লাগলে ঝুমু বলে উঠল, ওকে, নিজের মনের কথাটা শোনায়া দিলা, কিন্তু আমার উত্তরটা কি তা না জেনেই চলে যাচ্ছ যে? শুনে তো যাও আমার উত্তরটা। ঠিক আছে, তোমার উত্তর বলো। নিশ্চয়ই হ্যাঁ হবে। অবশ্যই হবে। কিন্তু কেন? কারণ আপনি লেট। লেট মানে? গতকালকে আমাদের কলেজের একজন ছেলে আমাকে প্রপোজ করছে, আমিও তার প্রপোজালে হ্যাঁ বলে দিছি, কারণ আমার কিছু করার নাই সূর্য। আমার চোখের কালো মনির উপরে পানিতে টলমল করছে, কিন্তু চোখ থেকে অশ্রু ঝরাচ্ছি না। ঠিক সেইভাবে ঝুমুকে বললাম, আচ্ছা, তাকে নিয়ে ভালো থেকো আর আমাকে একটু হলেও মনে রেখো। আমি পিছন ফিরে চলে যেতে লাগলে ঝুমু আমাকে আমারও পিছন থেকে হাত টান দেয়। তবু আমি হাতটা ছাড়িয়ে এক হাত চোখের টলমল পানিটা মুছে হাঁটা দিলাম। উর্বশী আপুদের বাসায় এসে রুমে এসে বসে রইলাম বিছানার উপর জড়সড় হয়ে, আর চোখের পানিগুলো মুছতে লাগলাম। আজ ছেলে বলে আওয়াজ করে কান্না করতে পারি না, মেয়ে হলে অবশ্যই আওয়াজ করে কান্না করতাম, আর সেটা হকি বা বাথরুমে ঝর্ণার পানিতে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের পানিও ফুরিয়ে গেল। তখনই দেখতে পেলাম রুমের জানালাটা দিয়ে একটা ছোট্ট পাখি ঢুকে পড়ে, আর তখন রুমের সিলিং ফ্যানটা চলছিল। এসি আছে, তবে আজকে দুঃখের জন্য আর চালাইনি। সে যাই হোক, পাখিটাকে দেখতে পেলাম ঠিক ফ্যানের বাতাসের দিকেই চলে গেল, আর কেমন করে যেন উপরে উঠে পড়ল, কিন্তু পাখিটা আর নিচে নামতে পারছে না। কতক্ষণ চেয়ে থাকলাম হয়তো নেমে পড়বে, কিন্তু নামতে চেয়েও পারছে না, এই ভয়ে যে যদি ফ্যানের পাখার ব্লেডের মতো আঘাত লাগে তাহলে তো দফা রফা হয়ে যাবে।
আর আমারও একই চিন্তা হলো। তাই আমি বিছানার উপর জড়সড় হয়ে বসে থাকা থেকে উঠে গিয়ে ফ্যানের সুইচটা অফ করে দেই। ফ্যানের পাখাগুলো একেবারেই থেমে গেলে আর সে তখন নেমে আমার কাছাকাছি চলে আসে আর আমাকে সামনে থেকেই দেখে, জানালাটা দিয়ে টুকুট করে বেরিয়ে পড়ে। তাই দেখে আমার মনটা কেমন হালকা ভালো লাগলো। আর তখন সেই মুহূর্তে চোখে প্রচুর ঘুম চলে আসে। তাই আমি এসিটা চালিয়ে শুয়ে পড়ি বিছানার চাদরটা টেনে। দুপুর সহ আর সন্ধ্যা পেরিয়ে গেল, কিন্তু ঘুম আর ভাঙলো না। আর তখনই ভূমিকম্পের ন্যায় উদ্দাম হলো এক প্রকার। চোখ খুলে বালিশের নিচে হাত দিতেই অনুভব করলাম ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বেজে উঠছে। কারণ তখন বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট অবস্থায় ছিল। আপনারাও এটা করতে পারেন, বালিশের নিচে মোবাইলটা সাইলেন্ট করে রেখে ঘুমাবেন, দেখবেন ভূমিকম্পের ন্যায় মোবাইলটা বাজবে। বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে দেখতে পাই ঝুমু কল দিয়েছে। আমি কলটা রিসিভ না করে মোবাইলটাই অফ করে দিলাম। আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসলো না। তাই গড়াগড়ি করতে লাগলাম, কিন্তু গড়াগড়িটাও বেশিক্ষণ টিকাতে রাখতে পারলাম না। উর্বশী আপু এসে দরজায় নক করলো। সূর্য, দরজাটা খোলো। আপুর এমনভাবে দরজায় নক করায় আমি বিছানায় শোয়া থেকে উঠে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সাথে সাথেই উনি আমাকে ভালো মতো দেখতে লাগলো। আর তখন উনি কাকে যেন বলতে লাগলেন। সূর্য ঠিক আছে, কোনো চিন্তা করিস না তো তুই। তবে চোখগুলো ফোলা ফোলা লাগছে, কান্না করছে হয়তো বেচারাটা। আপুর এমন কথাই আমি অল্প অল্প বুঝতে পারলাম আপু কার সাথে কথা বলছেন। আর তখনই উর্বশী আপু আমাকে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল, নাও কথা বলো, তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে। কে ফোনে? কে আবার? ঝুমু ছাড়া কি অন্য কেউ হতে পারে নাকি? ধরুন আপু, আমি তার সাথে কথা বলবো না। আমি তোমার আপু হয়ে কথা বলতে আসছি, সো বলো তার সাথে কথা। কিন্তু তুমি সবসময় কিন্তু কিন্তু করো কেন? আমি যা বলছি আগে সেটা করো। কি আর করার, ফোনটা কানের কাছে নিয়ে হ্যালো কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কি বলবা সেটা বলো। তুমি আমার ফোনটা রিসিভ না করে মোবাইলটা অফ করে রাখছো কেন? আর কান্নাই বা করছো কেন? সেটা আমার ব্যাপার, আমি তোমায় কেন বলতে যাব। আর রাখছি। ওয়েট, শোনো। কি আবার? কালকে দেখা করতে পারবা? না, যা বলার এখনই বলো। ভালোবাসি তোমায়। কি? কানে কি তোমার প্রবলেম আছে? না, তবে তুমি একসাথে কয়জনকে ভালোবাসবা শুনি? কয়জন মানে? তুমি যে বললা দেখা করার সময় তোমাকে কে যেন প্রপোজ করছে, আর তুমিও হ্যাঁ বলে দিছো। এখন তার কি হবে? আসলে এই উর্বশীটি কি বলে? তুমি বোকা, আসলেই তুমি বোকা। মজাকেও সিরিয়াস নিছো। মিথ্যা হলে বলে দিলেই তো পারতে। শুধু শুধু আমাকে এরকম ভাবে কষ্ট দেওয়ার কোনো ওয়ে দেখছি না আমি। জানানোর জন্যই তো ফোন দিছিলাম তোমার মোবাইলে। আর আমি যার সারা জীবনের সঙ্গী হব তাকে একটু বাজিয়ে দেখতে হবে না নাকি? তাই বলে কষ্ট দিবা? 100 বার দিব, 1000 বার দিব। আর কালকে অফিস শেষ করে আমাদের বাসায় চলে এসো, ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাইয়ার সাথে কয়েকদিন পরে কথা বললে হয় না? হ্যাঁ, প্রেম করে আকাম কুকাম করে বাচ্চা পেটে রাখতে আমি পারবো না, বিকজ আমি ভাইকেও ম্যানেজ করে নিয়েছি। শুধু কথাবার্তা বলবা ভাইয়ের সাথে, ওকে? এখন রাখছি, আর কান্না একদম করবা না বলে দিলাম। ঠিক আছে। পরে ফোনটা ঝুমু কেটে দিল। আমি দেখতে পেলাম উর্বশী আপু ততক্ষণে বিছানার উপর বসে আছে। আমি এগিয়ে গিয়ে তার মোবাইলটা তার দিকে এগিয়ে দিলাম। আপুও ফোনটা নিয়ে নিল আর বলতে লাগলো, বাহ, এতক্ষণ কথা বললা আর নিজের ভালোবাসাটার মতো করে নিজের করে নিলা। আমি মাথা নাড়লাম। তারপর আপু উঠে চলে গেল রুম থেকে বেরিয়ে। রাতে খাবার টেবিলে খাবার খেলাম সবাই মিলে। খাবার খেয়ে নিজের রুমে এসে ঝুমুকে ফোন করলাম আর অনেক সময় নিয়ে কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমাচ্ছি। আপনাদের তো একটা কথা বলিনি একেবারেই, আর রোমান্টিকের কারণে মনেও ছিল না। নীলের বড় ভাই এর বিয়ের ব্যাপারটা না আমার একেবারে মাথায় ছিল না। আমার সাথে ঝুমুর আগে বন্ধুর মতো সম্পর্ক হলে তার কয়েকদিন পরে নীলের ভাইয়ের বিয়ে হয়েছে। নীলের ভাইয়ের বিয়েতে উর্বশী আপু আমাকে নিয়ে যায় তার সাথে। আর ঝুমুকেও তার ভাইকেও আসতে বলেছিল নীলের ফ্যামিলিরা। তাদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিল। আর নিমন্ত্রণ করবেই বা না কেন, নীলের বড় ভাইও আমার স্যার যে ক্লাসমেট ছিল। আর আমার স্যারের নাম ডাকও অল্প ছিল শহরে। সে যাই হোক, ঝুমু হলুদের সাথে ম্যাচিং করে লাল রঙের শাড়ি পরে আসছিল, দেখতেই চোখ ঝলসে যাবে এরকম। সেদিনটা অনেক বিনজয় করেছিলাম কেন বললাম সেটা সামনে এগোলেই বুঝতে পারবেন। আমাকে উর্বশী আপু বসিয়ে রেখে চলে গেল। ঝুমু যখন ড্যান্স করেছিল সেদিন আমি অপলক তার দিকে তাকিয়েছিলাম।
পাশে থাকা সোফায় বসে। ঝুমু যে একা ড্যান্স করছে তা একেবারে নয়, ঝুমুর সাথে আরও মেয়ে নাচছে আর বক্সে বাজছে এই গানটা। मुश्किल में है जीना तूने दिल है जीना हो गए पागल देखो प्यार है ये हसीना कुसु 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 कुसु। সংক্ষেপে বললাম। আপনাদেরকে বলে রাখি যে এই মেয়ে ড্যান্স করতে পারে তার সাথে বাসর করা সবচেয়ে আরামদায়ক। জাস্ট ফান করলাম, সিরিয়াস নিয়েন না কথাটা। আমি তো ঝুমুর ড্যান্স দেখে তো আরো ফিদা হয়ে গিয়েছিলাম। ওয়ে আমি তো ঝুমুর প্রতি আগেই দুর্বল, না ফিদা ছিলাম, আর এখন তো আরো ডাবল ফিদা হয়ে গেলাম। সেটা তো বড় কথা না, বড় কথা হলো আমি ঝুমুর ড্যান্সটা অনেক এনজয় করছিলাম। তখন একটা ছেলে আমার পাশে বসে গাড়ি হাত দিয়ে বলে, মামা মেয়েটা অনেক জোস, আর দেখ মেয়েটার কোমরের কাছে শাড়িটা নাচার সাথে সাথে উড়ছে। ছেলেটার এমন কথাই আর মুখে গন্ধ থাকে আমি বুঝে গেলাম ছেলেটি ড্রিঙ্কস করেছে, আর পুরাই মাতাল না হলেও অল্প হয়েছে। তাই আমি তার ড্রিঙ্কস করে নেশা করানো উড়ানোর জন্য মনে মনে বলতে লাগলাম, দাঁড়া শয়তান, আমি যাকে পছন্দ করি তার দিকে কুনজরে তাকাস, তোর ব্যবস্থা এক্ষুনি করছি। বলে আমি ঝুমুর ড্যান্স করার কাছে গেলাম আর থামিয়ে দিলাম ঝুমুর ড্যান্স। ঝুমু হাত ও চোখের আইব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সূর্য আপনার? আমার কিছু হয়নি, তবে তোমার হবে। মানে? মানেটা হলো তোমার নাভির উপরের কাপড়টা সরে গেছে। ছি সূর্য ছি, আমি তোমায় ভালো বন্ধু মনে করতাম, আর তুমি কিনা আমার শরীরের দিকে নজর দিছো। তুমি যেটা ভাবছো সেটা না, ওই দেখো ওই ছেলেটা তোমাকে নিয়ে আমার কাছে বাজে কথা বলছে এই নিয়ে, তাই আমি এসে তোমাকে বললাম। আমি সরি আর ধন্যবাদ তোমায়। বলেই সেই ছেলেটির কাছে গিয়ে বলল, আমার কোমরটা অনেক জোস তাই না? তখন ঝুমু ছেলেটির কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল। আর থাপ্পড়টাও কি জোস? ছেলেটি কিছু শুনতে পেল না, কারণ তার কান এখন ঝিরঝির করছে টিভির মতন। আর এই বিষয়টাতে চোখ পড়ল আমার স্যার আর ঝুমুর বড় ভাই জহিরের। তার কিছুটা সময় পর অনেক বড় পাঙ্গা হয়ে গেল নীলের সাথে জহিরের, কারণ ওই ছেলেটা নীলেরই বন্ধু ছিল। সে আগেকার কথা বাদ দেওয়াই বেপার। বর্তমানে চলে আসি কেমন, সকালে ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দে, যেন স্বপ্নের শহর। সকালে পাখিদের কিচিরমিচির শব্দ, আবার জানালাটার নিচে হলুদের সরিষে ফুলের ক্ষেত, আহা কতই না ভালো লাগার মতো একটি বাড়ি। তারপর আমার আব্বু আম্মু ও আপুকে বড্ড বেশি মিস করি সবসময়। বিছানাটা ছেড়ে দিয়ে বাথরুমে গিয়ে একটা শাওয়ার নিয়ে বের হলাম, কারণ অফিস থেকে আবার ঝুমুদের বাসায়ও যেতে হবে। তাই শাওয়ারটা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নাস্তার টেবিলে আমি আর উর্বশী আপু দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি চললাম অফিসে, আর আপু চলে গেল কলেজে। অফিসে গিয়ে দৈনন্দিনের মতো কাজ করে আসরের দিকে ঝুমুরের বাসায় চলে গেলাম। ঝুমুর ভাই অফিস থেকে দুপুরে চলে এসেছিল। আমি ঝুমুদের বাসার ভিতরে চলে এলাম। দারোয়ানকে জহির আগেই বলে রেখেছিল আমি আসবো, তাই কোনো ব্যথা দেননি তিনি। আমি বাসাটার ভিতরে গেলাম, দেখতে পেলাম জহির স্যার বসে বসে মোবাইলে কথা বলছে। আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় বসতে বললেন সোফায়, আর আমিও বসে পড়লাম। তখন স্যার মোবাইলে বলল, তোমায় আমি পরে ফোন করব, এখন একটা জরুরি মিটিং আছি। আমি কিছুটা আন্দাজ করতে পারলাম হয়তো ওপাশের লোকটি তার গার্লফ্রেন্ড। এমনই মনে হলো। স্যার ফোনটা কেটে দিয়ে ভালো করে নড়ে চড়ে বসলেন এবং আমায় বলতে লাগলেন, টিনা কফি। টি হলেই হবে স্যার। স্যার বলার প্রয়োজন নেই বাসায়। তখন জহির স্যার বললেন, আব্দুল, ওই আব্দুল। একটা আমার মতো সমবয়সী ছেলে এসে বলল, কি স্যার? বলে ছেলেটি চলে গেল। আচ্ছা স্যার। ঝুমুর ভাই আমাকে টুকটাক জিজ্ঞেস করছেন কই থাকি এসব আর কি। এর মধ্যে ঝুমু এসে পড়লো আমাদের সামনে, এসে আমার পাশে এসে বসে পড়লো। আমি ঝুমুর দিকে তাকিয়ে জহির দিকে তাকালাম, কিন্তু এতে কোনো রিয়াক্ট করেনি সে। আব্দুল ছেলেটি এসে আমাদের সামনে রাখলো টি, কফি, আরও কিছু বিস্কুট ইত্যাদি। তখন ঝুমু কফির কাপটা নিয়ে চুমুক দিল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি ঝুমুর দিকে। তখন আব্দুল ছেলেটি বলল, স্যার আমি কি আপনার জন্য আরেকটা কফি বানিয়ে আনবো? না, লাগবে না। আব্দুল ছেলেটি চলে গেল। তখন ঝুমু তার চুমুক দেওয়া কাপটা তার ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, চাইলে নিতে পারো। না থাক। বলে ঝুমুর ভাই তার মোবাইলটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। আর আমি তখনও ঝুমুর দিকে তাকিয়েছিলাম। তখন ঝুমু আবারও কফিটা চুমুক দিয়ে বলল, ওয়েট, তোমার টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝুমুর এমন কথায় আমি ওর দিক থেকে চোখ সরিয়ে কফির কাপটার দিকে তাকালাম, আর কফির কাপটা ওর হাত থেকে নিয়ে নিলাম। সেটা দেখে তো ঝুমু এবার বেশ অবাক হলো। আর আমি তখন বললাম, অবাক হবার কিছু নেই, আমি টি খাবো না, আমি তো তোমার ঠোঁটের ছোঁয়ায় কাপটার কফিটা খাবো। একটু খালি খেয়ে বললাম, দারুণ তো। আর তখনই কফির কাপটা ঝুমু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো এবং পুরোটাই শেষ করে ফেললো।
আর আমি শুরু অপলকই তার দিকে তাকিয়ে আছি। ঝুমুর কফিটা শেষ হয়ে বলল, শুনেন মিস্টার, ভাইয়া বলেছে যে আমাদের দুজনের বিয়েটা তাড়াতাড়ি দিতে চায়, কারণ তারও তো বয়স হয়েছে, তারও বিয়ে করতে হবে। তার জন্য আমাদের বিয়ে পরশুদিন হবে। সেটা না হয় বুঝলাম, তবে আমার সাথে মিশবার জন্য তোমার ভাইয়ার কফিটাই হাত দিয়েছিলে, তাই তো? তুমি কেমনে বুঝলা? আমার লাইফ পার্টনারের মনে কি চলে তা একটু হলেও তো আন্দাজ করতে পারি আমি। তাই বুঝি? একেবারেই তাই। তারপর কিছুটা সময় ঝুমুর সাথে প্রেম করে একটা ফ্ল্যাট দেখে চলে আসলাম উর্বশী আপুদের বাসায়, এবং আপুর রুমে এসে দেখি আপু ল্যাপটপ নিয়ে কি যেন করছে। তাই আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। তখন তিনি ল্যাপটপ থেকে নিজের চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবা সূর্য? আপু। কি বলবা একটু তাড়াতাড়ি বলো, কলেজের কিছু ডকুমেন্টস রেডি করতে হবে আমায়। আপু, আমার আর ঝুমুর বিয়ে ঠিক হয়ে গেছে। ও কংগ্রাস, ভালো তো। তা কবে বিয়ে? পরশু বিয়ে, তাই আমি কালকে চলে যেতে চাই। কি, কই চলে যাবা? উর্বশী আপু তার ল্যাপটপটা বন্ধ করে, আপু আমি একটা ফ্ল্যাট দেখে আসছি, আমি চাইছি কালকে সেখানে উঠবো গিয়ে। তুমি চলে যাবা না যাবা সেটার কিছু আমি জানি না। তুমি গিয়ে আমার আম্মুকে বলো, সে যদি তোমায় যেতে বলেন তো তুমি কালকে কেন আজকেই যেতে পারো। তখন আমি উর্বশী আপুর রুম থেকে বেরিয়ে আন্টি রুমের সামনে চলে এলাম এবং দরজার সামনে এসে কাশি দিলাম। তখন তিনি মোবাইলে কি যেন করছিলেন, হয়তো ফানি ভিডিও দেখছিলেন তিনি, তাই তো তার মুখে হাসি। আমার কাশির শব্দে তিনি দরজার দিকে তাকিয়ে আমাকে দেখে বললেন, ভেতরে এসো বাবা। আন্টির কথায় আমি ভিতরে এলাম এবং তার পা বরাবর বসে বললাম, কিছু লাগবে? আমি চাইছি আমি এখান থেকে চলে যাব, আর এটা তো আমার বাসা না, আপনারা তো এতে বিরক্ত হন। তখন আন্টি ভিডিও দেখা থামিয়ে দিয়ে মুখটা ভারী করে ফোনটা পাশে রেখে বলল, চলে যাইবা মানে? আমরা তো সবাই তোমাকে আপন করে নিয়েছি, বিরক্ত বোধ কেউ করে না। তুমি আছো বলেই আমার ফ্যামিলিটা পরিপূর্ণ আছে। আমি জানি, কিন্তু আমার তো বিয়ে করতে হবে, আর আমার বউকে তো আর আপনাদের এখানে রাখতে পারবো না। 100 বার রাখতে পারবা, আমি তো তোমায় নিজের ছেলের মতোই দিই। আর ওই দেখো দরজার পাশে উর্বশী দাঁড়িয়ে আছে, সে তোমাকে নিজের ছোট ভাই ভাবে। আমিও তখন দরজাটার দিকে তাকালাম আর দেখতে পেলাম আপু দরজাটার সামনে দাঁড়িয়ে আছে, আর এটা দেখে আনমনে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই ভেবেছে আমি আমার একটা পরিবার হারিয়ে ফেলি আর একটা পরিবার খুঁজে পেয়েছি, আর সেটা উর্বশী আপুর জন্যই হয়েছে। তাই আমি সবসময়ই উর্বশী আপুকে ধন্যবাদ জানাবো। তাদের এমন ভালোবাসা, আর আমাকে তাদেরই একজন মনে করে দ্বিধায় আর ফ্ল্যাটে ওঠা হলো না। পরের দিন অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে নিই, আর তার পরের দিন 2 পরিবারের সঙ্গে আত্মীয়তা হয়ে পড়ে, আর আমার আর ঝুমুরেরও বিয়ে হয়ে যায়। ঝুমুরকে আমাদের বাসায় নিয়ে আসি। বাসর ঘরটা উর্বশী আপু নিজ হাতে সাজিয়েছেন। আপু আর আন্টি অনেক খুশি। বাসর ঘরে ঢুকলাম বিসমিল্লা বলে। রুমে ঢুকে দেখতে পেলাম ঝুমু বউ সাজে বসে আছে বিছানার উপর, তাই আমি ঘুরে দরজাটা বন্ধ করে দিলাম, আর রীতিমতো ঝুমু মেয়েটি আমার পিছনে চলে এলো। আমি সামনে তাকাতেই ঝুমুকে দেখতে পেলাম আমার কাছাকাছি। তখন আমি বললাম, থাক থাক, সালাম করতে হবে না। কে বলেছে আমি তোমায় সালাম করার জন্য তোমার কাছাকাছি চলে আসছি? তাহলে কেন এসেছো? বিড়াল মারার জন্য আসছি। আমাকে দেখে কি তোমার বিড়াল মনে হয় নাকি? আরে বুদ্ধু, ওই বিড়াল না। যেই বিড়াল হন না কেন, আগে নামাজ, তারপর দেখব। আচ্ছা ওই দেখ, আমি আগেই সব রেডি করে রেখেছি। আমি দেখতে পেলাম বাসর করার বিছানার নিচে দুইটা জায়নামাজ। তারপর দুজন মিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ হলে ঝুমু মেয়েটি গিয়ে বিছানায় বসে পড়লো, আর আমিও গিয়ে ঝুমুর পাশে বসলাম এবং ঝুমুকে বললাম, চলো আমাদের ভবিষ্যৎ নিয়ে আসি দুনিয়াতে।